নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছেন খবরে যে ভেনেজুয়েলাতে পরপর দুটো মারাত্মক লেভেলের ভূমিকম্প হয়ে গেছে জাস্ট কদিন আগে। এবার এই যে ভেনেজুয়েলার ভূমিকম্প, এই ভূমিকম্প এটা কতটা তীব্রতা নিয়ে হয়েছে এবং ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে আপনাকে জাস্ট দুটো সংখ্যা দেখাই আমি। নাম্বার ওয়ান, এদের দেশে এই মুহূর্ত পর্যন্ত মৃত্যুর সংখ্যা পৌঁছে গেছে 1430। হসপিটালে ট্রিটমেন্ট চলছে অনেকের তো এখনো যাদের বডি খুঁজে পাওয়া যায়নি। তার মানে হিউজ একটা মৃত্যুর সংখ্যা বাড়তে চলেছে, শুনতে যতই খারাপ লাগুক না কেন। তার কারণ প্রায় 50,000 মানুষ এখনো মিসিং। 72 ঘন্টা হয়ে গেছে। যত সময় এগোবে আরো, এবং এই যে 50,000 সংখ্যাটা রয়েছে না যারা মিসিং, তাদের বেঁচে থাকার সম্ভাবনা ততটাই ক্ষীণ হবে। তো কোন লেভেলে যেতে চলেছে আপনি বুঝতে পারছেন? সেই ভেনেজুয়েলা যেখানকার প্রেসিডেন্টকে কদিন আগে আমেরিকা ক্যাপচার করে নিয়ে গেছিল, সেই ভেনেজুয়েলা যাদের কাছে 17% ক্রুড অয়েল রিজার্ভ আছে, যাদের তেলটা অনেকটা গাঢ় হয় বলে ভারতে জামনগরের রিলায়েন্সের রিফাইনারিতেই কেবলমাত্র শোধন করা যায়। সেই ভেনেজুয়েলার কথা আমরা এতদিন তেলের সাপেক্ষে পড়ছিলাম জিওপলিটিক্সে। আজকে ভূমিকম্পের জন্য আমাদের আলোচনাটা করতে হচ্ছে। ভূমিকম্প জিওপলিটিক্সের মধ্যে পড়ে না, কিন্তু ভারতবর্ষ মানবিক দিক থেকে এবং অবশ্যই লং টার্ম জিওপলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টের দিক থেকেও একটা অপারেশন লঞ্চ করেছে এই ব্যাপারে, অপারেশন আমিস্তাদ। সেটা নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা, সেটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা এটা মানে জিওপলিটিক্যাল জায়গায় যাওয়ার আগে জাস্ট অন্য আরেকটা টপিক একটু আলোচনা করে নেব। ভেনেজুয়েলাতে দেখা যাচ্ছে, যদিও ওদের ওখানকার প্রায় 80% মানুষ ভূমিকম্প প্রবণ অঞ্চলে বসবাস করে, সমাজের, সরকারের, মানুষের গাফিলতিতে ভূমিকম্প রেজিস্ট্যান্ট বিল্ডিং, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং ওরা খুব একটা বানায়নি, নর্মাল বিল্ডিং বানিয়ে রেখেছিল। আজকের দিনে সায়েন্স টেকনোলজি যখন অনেকটা উন্নত হয়েছে, কোনো দেশ চাইলে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং বানাতে পারে। তাতে করে কি প্রকৃতিকে হারিয়ে দেওয়া যাবে? ভূমিকম্প যতই হোক না কেন কিছুই হবে না তা নয়। প্রকৃতির ওপরে কেউ আমরা যেতে পারিনি এখনো অবধি, ভবিষ্যতেও কোনোদিন সম্ভব হবে না। কিন্তু টেকনোলজি ইউজ করে অনেকটা বেটার করা যায়, অনেকটা। আপনি ভাবুন না, ওষুধ দিলে কি সবাই বেঁচে যায়? তা নয়, কিন্তু আজ থেকে 3 প্রজন্ম 4 প্রজন্ম আগে শুনবেন শিশু মৃত্যুর হার কত ছিল, কত প্রাণ অকালে চলে গেছে, ওষুধ ছিল না, ট্রিটমেন্ট ছিল না। তো আপনি আমাদের প্রজন্মে আমরা কি 100% সবাইকে ওষুধ দিয়ে বাঁচিয়ে ফেলতে পারি? তা নয়, অনেকে বাঁচানো যায় না, মৃত্যু ঘটে, কিন্তু অকাল মৃত্যু আমরা অনেকটা ঠেকিয়ে ফেলেছি। আপনি বলতে পারেন, স্যার মানুষ তো আগের থেকে রুগ্ন হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, সে তো লাইফস্টাইলের জন্য। কেউ যদি এখন উল্টোপাল্টা জিনিস বডিতে ইনটেক করতে থাকে, সে কি আর ভালো দিকে যেতে পারবে? সেটা কথা না। আমি বলছি যে সায়েন্স বা মেডিসিন সেটা তো অনেকটা কাজে এসছে। ঠিক সেরকম ইঞ্জিনিয়ারিং ফিল্ড আমাদের জীবনকে অনেকটা বাঁচাতে পারে। যেরকম প্রচুর সিস্টেম আছে, আমি কয়েকটা হাতে গোনা আপনাকে বলছি। এখন অনেক বড় বড় বিল্ডিংয়ে বেস আইসোলেশন করা হয়, রাবার, স্টিল, লেড, এই সমস্ত জিনিস দিয়ে মাটির ওপর একটা বেস করা হয়। সেই বেসের ওপর দাঁড়িয়ে থাকে বিল্ডিং, যার ফলে যখন ভূমিকম্পটা হবে মাটি থেকে ডিরেক্ট বিল্ডিংকে গিয়ে কাঁপাতে পারবে না। নিচে একটা বেস আছে যে অনেকটা অ্যাবজর্ব করে নেবে, যার ফলে বিল্ডিংয়ে ইম্প্যাক্ট অনেক কমে গেল। সিজমিক ড্যাম্পার্স লাগানো হয়। এটা কি জিনিস? মানে ওই একই ব্যাপার যে মানে ফ্লুইড, বেশ কিছু ফ্লুইড বা মেটাল মানে ধাতু, সেই জিনিস না প্রত্যেকটা ফ্লোরে এমনভাবে তৈরির সময় দিয়ে দেওয়া হয় যাতে করে যদি ভূমিকম্প হয় যে কাইনেটিক এনার্জি তৈরি হবে সেটাকে ছড়িয়ে দেওয়া যায় দ্রুত, সেটা বিল্ডিংয়ের মধ্যে গিয়ে দুমদাম করে ধাক্কাটা কম মারতে পারবে, প্রেসার কম দেবে।
টিউনড মাস ড্যাম্পার্স বলে একটা ব্যাপার হয়, ঠিক আছে? এটা কি হয়, ভূমিকম্পের সময় বিল্ডিং যদি এদিকে দোলে, ও বিল্ডিংকে এদিকে নিয়ে আসতে চেষ্টা করবে ব্যালেন্স করার জন্য। তাতে কি পুরো ব্যালেন্স হয়ে যাবে? না, খানিকটা বিল্ডিং এর দোলার প্রবণতাও কমিয়ে দেবে। সিয়ার ওয়ালস বা ব্রেস্ট ফ্রেম বলে ব্যাপার হয়। এটা কি জিনিস? না কিছুই না, যে কংক্রিটের দেওয়ালগুলো হয় সেই কনস্ট্রাকশনটাকে এমনভাবে তৈরি করানো হয়, স্টিলের এক্স ব্রেস বলা হয়, সেটাকে এমন টেকনোলজিতে দেওয়া হয় যাতে করে যখন এই ভূমিকম্প হবে তখন এর ফোর্সটা অনেক কম পড়বে। এরকম প্রচুর আলাদা আলাদা সিস্টেম আছে, কোনো বিল্ডিংয়ে 2টো, কোনো বিল্ডিংয়ে 4টে, কোনো বিল্ডিংয়ে 10টা সিস্টেমই হয়তো আমরা ইমপ্লিমেন্ট করে রাখতে পারি। ভেনেজুয়েলার মতো দেশ, যেখানে ভূমিকম্পের সম্ভাবনা বেশি বেশি জনঘনত্বপূর্ণ অঞ্চলে, সেখানে এই সিস্টেমের কিছুই অলমোস্ট মানা হয়নি। তার ফল এই মৃত্যু মিছিল। একটা পরিবারের একজন মানুষ মারা গেলে না, ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়, ডিভাস্টেটেড হয়ে যায়। মানে ওই পরিবারটা নেক্সট 10 বছর ওই দুঃখ, ওই শোক কাটাতে পারবে না। 10 বছর পর কি ভুলে যাবে? কাছের মানুষটাকে ভুলবে না, আস্তে আস্তে টাইম হিল করে দেয়। কিন্তু যারা বেঁচে থাকলো তারাও, তাদের বেঁচে থাকাটার ওই আর কি ট্রমার মধ্যে বেঁচে থাকা, দুঃস্বপ্নের মধ্যে বেঁচে থাকা, কারণ গভর্নমেন্ট ঠিক সময়ে স্টেপ নেয়নি। এবার এই স্টেপগুলো এমন স্টেপ না যাতে করে ভোট পাওয়া যায় না, বরং লোকে উল্টে রেগে যাবে। হ্যাঁ, বিল্ডিং করার জন্য এত পারমিশন করে দিয়েছে, ঝামেলা, হ্যাঁ ভোটই দেবো না পরের বার। আরে তোকেই বাঁচানোর জন্য এত জিনিসপত্র করা হচ্ছে। কারণ মানুষ জেনারেলি দূরদর্শী হয় না, অত তলিয়ে ভাবে না। তারা পপুলার কিছু করে দিল গভর্নমেন্ট, সবাই হো হো করে নাচবে, আনন্দে হাততালি দেবে, বলবে এই সরকারকেই ভোট দেবো। আর এগুলো হচ্ছে সেই কাজ যেগুলো তেতো কাজ, বাট জরুরি কাজ, দরকারি কাজ। ওই জন্য খুব একটা বিভিন্ন দেশের সরকারও পাত্তা দেয় না, দূর এসব করে কি হবে, পাবলিকই রেগে যাবে। বিল্ডিং বানানোর খরচ পার স্কোয়ার ফিট 100 টাকা করে বেড়ে যাবে, পাবলিক অত বুঝবে না, বলে ওই দাম বাড়িয়ে দিয়েছে, সরকারকে পাল্টে দাও। তো এই হচ্ছে অবস্থা আমাদের দেশে। আমাদের দেশে অতীব জঘন্য অবস্থা। কোন জায়গায় কোন রুলটা মানা হয় আপনি বলুন বিল্ডিং তৈরির সময়? তার ফল ভগবান না করুন, ছোট ছোট তো বিভিন্ন জায়গায় হচ্ছেও, ভগবান আর কি বাঁচাবে? আমরা যদি ভুল কাজ করি তার ইম্প্যাক্ট তো আমাদের নিতেই হবে, এর তো কোনো বাঁচানোর জায়গা নেই। আমার মনে আছে তবু 2-4টে ভালো কাজ আশার আলো জায়গায়। ইউপির কি যেন নাম, টেক টুইন টাওয়ার বা এরকম কিছু নাম না, 2022 সালে ভাঙা হয়েছিল উত্তরপ্রদেশে। এই 40 তলা বিল্ডিং, এদের ভূমিকম্প রেজিস্ট্যান্সের কেস নয়, অন্য কেসে ইলিগাল কাজ করেছিল। সবাই ভেবেছিল অসম্ভব, এটাকে কেউ ভাঙবে না, এত খরচ হয়েছে, এত বড় বিল্ডিং প্রমোটার বানিয়েছে, ও টাকা পয়সা দিয়ে বেঁচে যাবে। এই বিল্ডিং এইভাবে 9 সেকেন্ডে পুরোই আর কি ইয়ে লাগিয়ে, বিল্ডিং এর মধ্যে বিস্ফোরক লাগিয়ে পুরো একদম ওই ওয়াটারফল সিস্টেমে ভেঙে দেওয়া হয়েছিল। এই যখন বাসটা হয়েছে সবাই খবরের কাগজে দেখেছিল সেদিন। একটা ভেঙে দিয়ে কি বিশাল কাজ হলো? মেসেজ পৌঁছালো দেশ শুদ্ধ প্রমোটারের কাছে, মানে অন্তত উত্তরপ্রদেশের প্রমোটারের কাছে। বাকি রাজ্যের লোকরা ভাববে যে এখানে তো যোগী আদিত্যনাথ নেই, আমাদের কিছু হবে না। যে করতে পারো না তুমি, যত কোটি টাকা খরচ করো ওটাকে ভাঙবো, তো তার জন্য আগে ভাগে সাবধান হও, যা নিয়ম মেনে চলো। এই একটু আগে আমাদের অফিসে, জাস্ট এই ভিডিওটা রেকর্ড করার আগে, ফায়ার ব্রিগেড থেকে 2জন অফিসার এসেছিলেন। তো আমাদের বিল্ডিং এ সমস্ত অফিসেই যাচ্ছে, সব খোঁজ খবর নিচ্ছে, ডকুমেন্ট করছে। আগামী সোমবার, মানে আমি ভিডিওটা বানাচ্ছি শনিবার, রবিবার, তো আগামীকাল আপনাদের কাছে ভিডিওটা পাবলিকও হবে, আগামীকাল সোমবার এই ভিডিওটা। আগামীকাল আমাদের সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে ডকুমেন্টস নিয়ে দেখাও করতে বললো। আমি তো সহযোগিতা করলাম ফুল, হ্যাঁ আগামীকাল আমাদের রিপ্রেজেন্টেটিভরা পৌঁছেও যাবে। তো ওরা তো কোনো খারাপ করতে আসেনি। আজকে আমার এখানে এতগুলো স্টুডেন্ট, অ্যাট এ টাইম 240 জন স্টুডেন্ট অফলাইনে একসঙ্গে বসে পড়াশোনা করে, তাদের তো সেফটির ব্যাপার আছে। এবার আমি যদি বলি তো সরকার জ্বালাতন করছে, ফায়ার ব্রিগেড থেকে সব কাগজপত্র দেখতে চাইছে, আমরা যদি হেল্প না করি, কোঅপারেট না করি, তাহলে কোনো ডিপার্টমেন্ট বা সরকার কি করে বাঁচাবে আমাদের বিপদ থেকে? আপনি দেখুন,
আমাদের দেশের মেন্টালিটি দেখুন, রেলওয়ের থেকে অবৈধ ইনস্টলেশনগুলো যখন সরানো হচ্ছিল, ইল্লিগাল, অবৈধ, সবাই জানে, জেনেই ওখানে করেছিল, সে চারিদিকে কি হাউমাউ পড়ে গেল ফেসবুক জুড়ে। হ্যাঁ, মানুষগুলো খাবে কি, গরিব মানুষ। মানে আমাদের দেশে হচ্ছে সেই দিন অবধি আমরা ওয়েট করব যেদিন ওই বিধাননগর নেমেছেন কোনোদিন স্টেশনে, যারা লেখে আমার মনে হয় তারা, এটা ফ্যাক্ট, যারা লেখে তারা ট্রেনে চড়ে না, যারা ট্রেনে চড়ে তারা লেখে না ফেসবুকে। বিধাননগর স্টেশনে আপনি যদি নামেন কোনোদিন, এত সরু প্ল্যাটফর্ম, পাশ দিয়ে যখন ট্রেনটা আবার স্পিড নিয়ে বেরোয় আপনার মনে হয় এই না লেগে যায়, এই না লেগে যায়, এবং লোকজন একটু অসতর্ক হয়ে ওকে ধাক্কা দিলেই প্রাণহানি অবশ্যম্ভাবী। আমাদের দেশে মানুষ ওয়েট করে না ওই অবধি হোক, তার আগে আমি দূরদৃষ্টি সম্পন্ন হব না, তার আগে আমি বলবো যে হোক ইল্লিগাল, ওকে কেন তোলা হচ্ছে, ও কি খাবে। আরে লাস্ট 30 বছর, 40 বছর, 50 বছর যারা যারা ওদের থেকে তোলা তুলেছে, মাসে ইল্লিগাল ভাড়া নিয়েছে, তাদের সব সম্পত্তি সিজ করে নিয়ে এসে ওদের দিয়ে দাও। আর তারা কি খাবে? যারা তোলা তুলেছে না খেয়ে মরুক, তোলা তুলেছে তারা আবার কি খাবে? হ্যাঁ, যারা বিজনেস করে খাচ্ছিলেন তারা এমনিতে সৎ মানুষ, কিন্তু তাই বলে আমরা এরকম ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে রাখতে পারি না যেটা কদিন পর কোনো মৃত্যু ডেকে আনবে, কোনো মারাত্মক দুর্ঘটনা ডেকে আনবে। আপনার দেখুন গার্ডেন রিচ মনে পড়ছে, আমরা সব ভুলে যাই, বাড়ি এরম হেলে পড়লো। আপনার তারাতলা রিসেন্ট ঘটনা, এটা নিশ্চয়ই ভুলে যাননি, জাস্ট দুদিনের ঘটনা। তারাতলা মনে পড়ছে, খবরে দেখলেন, আহাউহু করলেন যে মানুষগুলো মারা গেল। ওটাই যদি সরকার স্ট্রিক্ট হয়ে যায়, মিউনিসিপ্যালিটি যদি অ্যাপ্রুভাল দিতে স্ট্রিক্ট হয়ে যায়, না না এইগুলো না হলে তো অ্যাপ্রুভাল দেবো না বিল্ডিংয়ের, এগুলো করো, সেগুলো করতে প্রমোটারকে পার স্কোয়ার ফিট 200 টাকা এক্সট্রা খরচ করতে হবে। মানুষজন কি বলবে আমাদের দেশে? গরিবের ওপর জুলুম। আচ্ছা, গরিব সস্তায় ঘর বাড়ি পেয়ে যাবে, তার জন্য নিয়ম মানার দরকার নেই, তারপর ওই ঘর বাড়িতে থেকে গরিব মরে যাক কোনো অ্যাক্সিডেন্টে, তখন আবার একটু আহাহু করে সমবেদনা দিয়ে দেবো। কিন্তু তার জন্য যে সেফ সিকিউর জিনিসটা বানাতে হবে, তার জন্য স্ট্রিক্ট থাকতে হবে, সেটা থাকতে দেব না। আমরা সমাজ যদি ঠিক না হই, কোন সরকার কোন অফিসার কি করে দেবে বলুন তো? রিসেন্ট ভোট গেল, ভোটের আগে আমার গাড়ি বহুবার রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ে চেক হয়েছে। ভোটের সময় খুব চেক হচ্ছিল 15 দিন। আমি জীবনে বিশাল ইম্পর্টেন্ট কাজ তো করি না, আমার অনেক সময়, তো আমি পূর্ণ সহযোগিতা করেছি। পুলিশ ছিলেন, প্যারামিলিটারি ফোর্স ছিল, আমার আশেপাশেই আগে পরে যেসব গাড়ি দাঁড়াচ্ছে, চোখে মুখে কি বিরক্তি, বিভৎস লেট হয়ে যাচ্ছে তাদের। তাই ভাবলাম সবাই নিশ্চয়ই খুব সেলিব্রিটি, খুব বিজি মানুষ, আমারই একমাত্র কাজকর্ম নেই, সবার ফ্লাইট আছে, হয়তো দেরি হয়ে যাচ্ছে। আমি জানি ওখানে 5 জনের হয়তো সত্যি দেরি হয়ে যাচ্ছে, বিশ্বাস করুন বাকি 95 জন দেশের সঙ্গে ওটুকু কোঅপারেশন করতেই পারে। আমি কোঅপারেট করব না আমার গাড়ি সার্চ করলে, ল মানবো না, আমাদের তো একটা ল অ্যাবাইডিং নেশন হতে হবে। কিন্তু আমি এক্সপেক্ট করব যে আমার দেশে সব ল ঠিক থাকবে। প্যারামিলিটারি ফোর্স আমায় চেক করতে পারবে না, কিন্তু ওরা জ্যোতিষী, ওরা মুখ দেখে বলে দিতে হবে যে এই গাড়িতে বোম আছে, এটাকে ধরে নাও। আরে হয় কখনো? তো আমাদের মধ্যে যদি একটা ল অ্যাবাইডিং নেশন গঠন করার সবার মধ্যে ইচ্ছে না থাকে, শুনতে, ভাবতে, বলতে খুব খারাপ লাগছে, এরকম বিভিন্ন পরিস্থিতি আমাদের দেশে চলে আসবে। আর এটাকে রাতারাতি আপনি অ্যাভয়েড করতে পারবেন না, ধীরে ধীরে এখন থেকে আপনাকে কাজ করতে হবে, বিল্ডিং প্ল্যানে স্ট্রিক্ট করা থেকে শুরু করে সব ব্যাপারে। যাই হোক, এরপর আমরা চলে আসছি আমাদের জিওপলিটিক্যাল পার্টের আলোচনাতে। ভারতবর্ষ লঞ্চ করেছে অপারেশন আমিস্তাদ। এর মানে কি? এর মানে হচ্ছে ফ্রেন্ডশিপ, স্প্যানিশ ভাষায়। এই যে ভেনেজুয়েলা, এ তো ল্যাটিন আমেরিকান দেশ, ল্যাটিন আমেরিকান মোটামুটি সব দেশেই স্প্যানিশ ভাষায় কথা বলা হয় মূলত। স্প্যানিশ ভাষায় আমিস্তাদ মানে হচ্ছে ফ্রেন্ডশিপ। ভারতবর্ষের সঙ্গে ভেনেজুয়েলার কি এমন ফ্রেন্ডশিপ হয়ে গেল যে আমরা আমাদের টাকা খরচ করে এত জিনিসপত্র পাঠাচ্ছি? এই যে ইন্ডিয়ার সমস্ত নিউজ পেপার এটাকে কভার করেছে। দেখুন, একটা তো মানবিকতার দিক, যে ভারত ঐতিহাসিকভাবে
দুর্গতর পাশে দাঁড়িয়েছে। আমি মানবিক জায়গা নিয়ে তো আলোচনা করতে আসিনি, বা এই চ্যানেলে তো আমরা মানবিক জায়গা নিয়ে আলোচনা করি না, আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করি। ইন্টারন্যাশনালি প্রচণ্ডভাবে জরুরি আপনার ইমেজকে ঠিক করা। আমি তো ভালো, খালি আমি ভালো বললে হবে না, আপনি যে ভালো এটা আজকের দিনে বাকিদের আপনাকে জানাতেও হবে। খালি আপনাকে সাহায্য পৌঁছে দিলে হবে না, সেটাকে মিডিয়াতে কভারও করতে হবে, নইলে কোনো খারাপ লোক আপনার নামে কুৎসা রটিয়ে না আপনার ইমেজকে ডাউন করে দেবে। তো আপনি ভালো এটা আপনাকে জানাতেও হবে। দেখবেন ইউএস টিম, এটা আমি লিখে রেখেছি, দেখুন তো ইউএন কি লিখছে, ভেনেজুয়েলা আর্থকোয়েকস, ইউএস টিমস রেস্কিউ ইনফ্যান্ট আফটার 72 আওয়ার্স, নিউবর্ন ফাউন্ড অ্যালাইভ। একটি সদ্যজাত শিশু, সত্যিই খুব ইমোশনাল ব্যাপার, প্রচন্ড আনন্দ হবে শুনে যে একটা বাচ্চাকেও তো বাঁচানো গেছে। 72 ঘন্টা পর তাকে জীবন্ত উদ্ধার করা গেছে, আমেরিকার টিম উদ্ধার করেছে। এই স্টোরিটা আপনার মনে থাকবে, পৃথিবীর বড় বড় মিডিয়া দেখবেন এটাকে কভার করবে। এবার আমেরিকার একটা অটোমেটিক ইমেজ ক্রিয়েট হবে পৃথিবীর এই 750-800 কোটি মানুষের মনে অবচেতনে, আমেরিকা ভালো, আমেরিকা বাঁচায়। এই ইমেজটা ক্রিয়েট করে আমেরিকা খুব সচেতনভাবে, এটাকে বলে সফট পাওয়ার। দেখবেন এতদিন অবধি আমেরিকা একটা, যেটা ডোনাল্ড ট্রাম্প পুরো ওদের নিজেদেরই পর্দাফাঁস করে দিয়েছে নিজেরা, সব জায়গায় হঠাৎ করে আমেরিকা যেখানে সরকার পাল্টানোর দরকার হতো বলতো আহারে ওখানে ডেমোক্রেসি নেই, আমরা যাই একটু হেল্প করি ডেমোক্রেসি আনতে, বলে আন্দোলন ফান্দোলন করিয়ে দিয়ে নিজের লোককে বসিয়ে দিত। এবার বেশিরভাগ লোক বিশ্বাসও করতো সেই দেশের যে হ্যাঁ আমাদের দেশে ডেমোক্রেসি নেই, কারণ আমেরিকা বলেছে, আমেরিকা ভালো, আমেরিকা রেস্কিউ অভিযান করে ভেনেজুয়েলার মতো দুর্গত দেশে। আপনি আমাদের দেশেও দেখবেন আমেরিকার কোনো ইন্ডেক্স প্রকাশ হয়েছে, ভারতের প্রেস মিডিয়ার স্বাধীনতা নেই, ভারতের ওপরে কার র্যাঙ্ক, পাকিস্তানের র্যাঙ্ক, মজার ব্যাপার। বাট ভারতবাসী দেখবেন এই দেখো ভারতের প্রেস মিডিয়ার ফ্রিডম নেই, কেন? আমেরিকা বলেছে। আমেরিকা মিথ্যে বলবে না, আমেরিকা ভালো লোক, আমেরিকা ভেনেজুয়েলায় উদ্ধার কাজ করে। আপনার অবচেতন আপনাকে আমেরিকার সম্পর্কে ভালো ভাবাবে। এইভাবে সাইকোলজি কন্ট্রোল হয় আজকের দিনে। এইভাবে আমেরিকা নিজের ন্যারেটিভ বিল্ডিং এর জন্য ছোট ছোট স্টেপকেও প্রচারের আলোয় আনে। ভারতকে যদি রেসপেক্ট অর্জন করতে হয় সারা পৃথিবীতে, গ্লোবাল লিডার হিসেবে যদি সবাই ভারতকে নিজে থেকে অ্যাকসেপ্ট করে, যেন আমেরিকার মতো গিয়ে বলতে না হয় আই এম দ্য বস, আই এম দ্য বস, যাতে লোকে বলে যে দে আর লিডার, দে আর গুরু, আমরা তো বস হতে চাইও না। তার জন্য আপনাকে টাকা খরচ করে, নিজের ম্যান পাওয়ার, টাইম, এনার্জি দিয়ে যেখানে যেখানে মানুষ সমস্যায় রয়েছে, বিপদে রয়েছে, সেখানে হেল্পও করতে হবে, সেখানে সেই খাতে বাজেটও বাড়াতে হবে, এবং সেটাকে মিডিয়ায় কভারও করতে হবে। এই জন্য অপারেশন আমিস্তাদ এতটা ইম্পর্টেন্ট হয়ে ওঠে। দেখবেন ইউরোপিয়ান মিডিয়াগুলো, ওয়েস্টার্ন মিডিয়াগুলো অপারেশন আমিস্তাদের কথা বলবেই না কাউকে, সেটা বলার দায়িত্ব ভারতীয়দেরই। আমাদের হয়ে কেউ গলা ফাটাবে না যতক্ষণ না আমরা আমাদের হয়ে গলা ফাটাবো। আমার দেখে খুব ভালো লাগে ডক্টর এস জয়শঙ্কর, উনি তো পলিটিক্সের মানুষ নন, গরম গরম কথাবার্তা লোকাল পলিটিক্স নিয়ে বলেন না, তো ফেসবুকে ওনার ফলোয়ারও কম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়েই কাজ করেন। বাট আমি দেখলাম লাস্ট কয়েক মাসে হুড়মুড় করে ফেসবুকে ওনার ফলোয়ার বেড়েছে, মানে ভারতীয়রা ম্যাচিওর্ড হচ্ছে। 3 লাখ মতো ফলোয়ার ছিল, এখন 9 লাখ হয়ে গেছে ফেসবুকে, 1 মিলিয়ন হয়ে যাবে হয়তো কয়েকদিনে। এবং উনি জাস্ট একদিন আগে পুরো ছবি টবি দিয়ে লিখে দিয়েছিলেন যে দুটো ইন্ডিয়ান এয়ারফোর্স C-17 এরা একদম টেক অফ করে গেছে অপারেশন আমিস্তাদে ভেনেজুয়েলার উদ্দেশ্যে। আমি আমার কাঠবিড়ালির ভূমিকা পালন করি। 1300 মানুষ এটাকে শেয়ার করেছিল। ভারতীয়রা জাগছে। 1 ঘন্টা আগে উনি আবার পোস্ট করেছেন যে আমাদের অ্যাসিস্ট্যান্স ভেনেজুয়েলাতে পৌঁছে গেছে, আমরা ওখানে ফিল্ড হসপিটাল ইউনিট চালু করে দিচ্ছি, রিলিফ সাপ্লাই চালু করে দিচ্ছি, মেডিসিন আর মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে চলে গেছি। তো আমি আবারও আমার কাঠবিড়ালির ভূমিকা পালন করেছি, এবং এটাও মানুষের কাছে পৌঁছাচ্ছে এই নিউজগুলো যে ভারত গ্লোবাল
পাওয়ার হিসেবে নিজের দায়িত্ব পালন করছে, বিপদের দিনে ভেনেজুয়েলার পাশে দাঁড়াচ্ছে। এবং অবশ্যই এটুকুই প্রার্থনা থাকবে, ভেনেজুয়েলার মৃত্যুর যে ফাইনাল নাম্বার সেটা যতটা সম্ভব কম হতে পারে। পৃথিবীর যে দেশ ওখানে কাজ করছে সবাই সফল হোক আজকের দিনে, কোনো ভেদাভেদ না রেখে যে ও কেন সফল হয়ে যাচ্ছে আমরা হব। যতটা সম্ভব বেশি এখনো আটকে পড়া মানুষদের বাঁচানো যায়। আর এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের ব্যাপারে আমাদের স্ট্রিক্ট হতে হবে, ল অ্যাবাইডিং হতে হবে। স্ট্রিক্ট হওয়া, ল অ্যাবাইডিং হওয়া খারাপ নয়, ওটা আপনার আলটিমেট সেফটির জন্য, রাইট? এটুকু আমাদের বুঝতে হবে। তো যত আমরা ল অ্যাবাইডিং নেশন হব না, আমাদের দেশে ইনভেস্টমেন্ট বাড়বে। আপনি ভাবুন না, আপনার কাছে টাকা আছে, আপনি বিদেশে ইনভেস্ট করবেন, জাপানের একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন না আপনি পাকিস্তানের একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন? স্যার জাপান কেন, আপনি গেছেন জাপানে? না স্যার যাইনি। তাহলে? না স্যার ওরা ভুল মানুষ না, একদম সব আইন কানুন মেনে ঠিকঠাক কাজ করবে। তো জাপানের ব্যাপারে আপনার ভারতবর্ষে বসে জাপানের জীবনে না গিয়ে এই সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে। তো এই সেন্টিমেন্ট বাকি পৃথিবীর ভারতের ব্যাপারেও যাতে তৈরি হয় সেই কাজটা তো আমাদের করতে হবে। যত ইনভেস্টমেন্ট ইনফ্লো বাড়বে, ভারতের স্টক মার্কেট বাড়বে। যত ভারতের স্টক মার্কেট বাড়বে, আপনার পার্সোনাল গেইন হবে। আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করে রাখেন, তো আলটিমেট দেশ এগোলে না আপনার পার্সোনাল লাভও হবে। তো আপনার পার্সোনাল লাভের জন্য আপনি অন্তত চেষ্টা করুন একজন ল অ্যাবাইডিং সিটিজেন হতে। আচ্ছা, লাস্ট দুটো কথা বলে রাখি যে আমাদের এই চ্যানেলের শর্টস ভিডিও সেকশনে আমি পুরো শর্টস ভিডিও দিয়ে দিয়েছি। ওয়েবসাইট থেকে কি করে স্টক মার্কেটের ক্লাস করবেন আর অ্যাপ থেকে কি করে স্টক মার্কেটের ক্লাস করবেন, একটু দেখে নেবেন ভালো করে, ঠিক আছে? আর আমি এটুকুই বলবো যে বাকি যারা স্টক মার্কেটে এখনো এনরোল করেননি, এই সুযোগ তো বারবার পাবেন না। আমার টিমকে কল করে নিন, আপনার মনে যা প্রশ্ন আছে জিজ্ঞাসা করে নিন। বাড়িতে বসে নিজের সময় মতো অনলাইনে ফোন দিয়ে বাংলা ভাষায় স্টক মার্কেট শিখে যাবেন। এর থেকে বেশি আর কি দরকার আপনার? করে নিন, শিখে নিন, না হলে একটা বড় সুযোগ জীবনে হাতছাড়া হয়ে যাবে। দেন আস্তে আস্তে অল্প অল্প করে টাকা পয়সা ইনভেস্ট করুন, সেটা থেকে লাভ তুলুন, সেটা আবার ইনভেস্ট করুন, আপনার সম্পদ বাড়ুক, আপনার পরিবার ভালো থাকুক, ব্যাস এটুকুই চাওয়া। এবং আমার টিমের ফোন নাম্বার সবাই জানেন, তবু আমি আরেকবার দিয়ে দিলাম, 9650634247। এই নাম্বারে এখনই ফোন করে নিন, এনরোল করে নিন, স্টক মার্কেটের ভিডিও এখনই দেখতে শুরু করুন। কারণ রেকর্ডেড ভিডিও, কোনো লাইভ ব্যাচের স্টার্ট ডেট নেই। যে মুহূর্তে ভর্তি হবেন সেই মুহূর্তে দেখতে পাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।